আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ম্যাথল্যাব এমটিএইচ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণী সেট সেট সম্পর্কে। আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, প্রথমে আমি বলে নেই, আমি আগের আগে এগুলো লিখে রাখছি, এই কারণে ভিডিওটা অনেক লম্বা হবে, এই কারণে আগের আগে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে। দেখো, সেট সেট কাকে বলে? বাস্তব ও চিন্তা জগতের কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংগ্রহকে সেট বলে। যেমন টি সেট, সোফা সেট, ডিনার সেট ইত্যাদি। এগুলা তোমরা সাধারণত ক্লাস 8-এ পড়ছো বা 8-এ পড়ছো, এগুলা এগুলা জানো। টি সেট, ঠিক আছে। তারপরে সোফা সেট, ঘরে আমাদের যে ফার্নিচার আছে, ফার্নিচারের জন্য আমরা যে সোফা কিনি, সোফা সেট। তারপর ডিনার সেট, যে ডিনার সেটের মধ্যে সব কিছুর আইটেম থাকে, সবকিছু একটা বক্সের মধ্যে, একটা আইটেম একটা বক্সের মধ্যে থাকে। তারপর আবার আছে ধরো ক্লাস 9-এর বই, যেমন এক সেট বই, ক্লাস 10-এর এক সেট বই, ক্লাস 6-এর এক সেট বই, এগুলো একটা সেট। ঠিক আছে। এরপর দেখো সেটের নামকরণ। এই সেটটা কে সর্বপ্রথম কে সেট সম্পর্কে ধারণা দেন? এই সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। 1845 থেকে 1918 সেট সম্পর্কে ধারণা দেন। তার মানে এই ধারণাটা সর্বপ্রথম আসে কার মাথায়? জর্জ ক্যান্টর। 1845 থেকে 1918 সাল, এই সালের মধ্যে সে এই সেট সম্পর্কে তিনি ধারণা দেন। সেটকে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা সাধারণত জানি। ইংরেজি বড় হাতের এ বি সি এ থেকে জেড। আবার আমরা ভুলও ছোট হাতের এ দ্বারা, এবার আমরা যদি ছোট হাতের এ দ্বারা সেটকে প্রকাশ করি তাহলে এটা ভুল হবে, এটা সম্পূর্ণ ভুল হবে। তাহলে আমাদের অবশ্যই ইংরেজি বর্ণমালা বড় হাতের এ বি সি দ্বারা কি করতে হবে? সেটকে প্রকাশ করতে হবে। এবার দেখো, সেটের এক একটি উপাদানকে সেটের সদস্য বলা হয়। সেটের মধ্যে আমরা শুধু সেটকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। এরপরে সেটের মধ্যে যদি আমরা 1 2 3 4 এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেসব উপাদান থাকবে এটি হচ্ছে সেটের এক একটা সদস্য। যেমন এখন তুমি যদি চিন্তা করো যে বড় হাতের অক্ষর দ্বারা সেটকে প্রকাশ করলাম, ছোট হাতের এ দ্বারা এ বি সি ডি এগুলা দ্বারা কি উপাদান হবে? হ্যাঁ হবে, এ বি সি ডি দ্বারা হবে, ঠিক আছে। ছোট হাতের হতে হবে, বড় হাতের হলে হবে না, ঠিক আছে। তারপর দেখো, সেটের একটি উপাদান হচ্ছে সেটের সদস্য বলা। সেটের এক একটি উপাদানকে সেটের সদস্য বলা হয়। যেমন ধরো দেখছো ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর দ্বারা এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই তোমাকে দিতে হবে, সেটকে প্রকাশ করতে হলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এ বি সি। আবার দেখো বি সমান সমান 1 2 3, তাহলে এই 1 2 3 হচ্ছে সেটের এক একটা সদস্য বা একটা উপাদান। সেটের সদস্যগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। এটা তো অবশ্যই দ্বিতীয় বন্ধনীর লিখতে হয়। দ্বিতীয় বন্ধনী তো তোমরা জানো, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট বন্ধনী, এটা হচ্ছে থার্ড বন্ধনী। তাহলে সেটকে অবশ্যই এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো এতটুকু। দেখো, সেটকে সেটকে দুটা পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি কিভাবে থাকে? দেখো, a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট x সার্চ দ্যাট, এটাকে বলা হয় সার্চ দ্যাট x হলো স্বাভাবিক সংখ্যা। দেখো এখানে আমাদের কি কি আমাদের গঠন পদ্ধতি কি কি থাকে, যেগুলোর কারণে আমাদের অনেক ডিস্টার্ব হয়, বুঝতে অসুবিধা হয়। দেখো অনেক সময় প্রশ্নে এই লেখাগুলো থাকে: স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অবাস্তব সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, গুণনীয়ক সংখ্যা, গুণিতক সংখ্যা, এগুলা থাকে। এবং আরো অনেক রকম ভাবেও থাকতে পারে। আমি যেগুলা প্রয়োজন, যেগুলা আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রয়োজন, এগুলো আমি শুধু লিখে দিছি। তো সুন্দরভাবে ভিডিওটা আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা এগুলো কি। আমি একটু আলোচনা করি। স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা, ঠিক আছে, শূন্য ছাড়া। ধরো স্বাভাবিক সংখ্যা বলতে শূন্য ব্যতীত 1 2 3 4 5 6 এগুলোর মধ্যে কোনো ঋণাত্মক থাকবে না। এগুলোর মধ্যে কি কোনো ঋণাত্মক থাকবে না, সব সময় ধনাত্মক, ঠিক আছে।
এবার মূলদ সংখ্যা হচ্ছে, দেখো মূলদ সংখ্যা কাকে বলে? যে মূলদ সংখ্যা পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি ও কিউ পূর্ণ সংখ্যা, বা যেখানে কিউ নট ইকুয়াল 0 পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। যেমন মূলদ সংখ্যাটাকে এইভাবে প্রকাশ করা, যেমন ধরো 0 5, এই 0 এর নিচে মনে মনে 1 দিলাম, 5 এর নিচে মনে মনে 1 দিলাম, 1 আছে, এটা তো আমরা জানি। ধরো পি হচ্ছে 0 আর কিউ হচ্ছে 1, ঠিক আছে, এটা কখনো 0 হবে না, ঠিক আছে। তার মানে পি বাই কিউ, তাহলে 0 হচ্ছে পি আর কিউ হচ্ছে 1, পি হচ্ছে 5, কিউ হচ্ছে 1। আবার দেখো 2 পয়েন্ট বা সরি 5/8, তাহলে 5 কে আমরা যদি পি ধরি আর 8 কে যদি কিউ চিন্তা করি, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তো মূলদ সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবার আসো অমূলদ সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাকে যেগুলো কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তার যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, পি এবং কিউ হচ্ছে কি পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0। এবার আমরা এটা আলোচনা করি। যেমন ধরো √3, √3 একটা অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, √8 একটা অমূলদ সংখ্যা। এবার আসো অবাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা বলে শূন্য সহ সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তবের বিপরীত হচ্ছে অবাস্তব সংখ্যা। দেখো অবাস্তব সংখ্যাটা কিভাবে দেওয়া থাকতে পারে? সমান সমান সেকেন্ড ব্র্যাকেট √2, √3, √4 এভাবে থাকতে পারে। আর তুমি যদি চিন্তা করো যে অবাস্তব সংখ্যাটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে তো স্কোয়ার উঠে যায়, আচ্ছা স্কোয়ার উঠে গেলে আমাদের মাইনাস থেকে যায়, ঠিক আছে। অবাস্তব সংখ্যা কাকে বলে? কোন সংখ্যা বর্গ করলে যদি আগে মাইনাস বা ঋণাত্মক আসে তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। তাহলে অবাস্তব সংখ্যা কাকে বলে আমি আবার বলছি, খুব ভালোভাবে শুনো। কোন সংখ্যা বর্গ করলে, দেখো আমি এই সংখ্যাটাকে বর্গ করছি, স্কয়ার করছি, বর্গ করলে যদি আগে মাইনাস থাকে, যদি দেখো এই রুটটা হচ্ছে বর্গমূল আর মাইনাস -2 আর এর স্কয়ার আমি বর্গ করলাম। আমরা তো জানি স্কয়ার এবং √ওভার কি ক্যান্সেল হয়ে যায়, তো ক্যান্সেল হয়ে গেলে থাকে কি -2। তাহলে আমাদের সংজ্ঞাতে কি আছে? কোন সংখ্যা বর্গ করলে যদি আগে মাইনাস বা ঋণাত্মক আসে তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। তাহলে এই -2 একটা অবাস্তব সংখ্যা। আরেকটা দেখো √3, এটাকে বর্গ করো, বর্গ করলে কি হয়? স্কয়ার রুটে গেলে থাকবে কি -3। দেখো মাইনাসটা আগে আছে, এখানে কি মাইনাসটা আগে আসছে, তাহলে এটা একটা অবাস্তব সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তারপরে খেয়াল করো পূর্ণবর্গ সংখ্যা। তারপরে কি পূর্ণবর্গ সংখ্যা? দেখো এখানে তোমার তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে 4, 9, 16, 25। এটা দেখে তোমাকে বলে দিতে হবে এটা কি পূর্ণবর্গ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা। তোমাকে আগে প্রথমে আসতে হবে এটা কি স্বাভাবিক সংখ্যা কিনা। দেখো তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে 1, 2, 3, 4, 5, 6 এটা চলতে থাকে ক্রম অনুযায়ী। তারপর দেখো এই 4 এর উপরে যদি আমি 4 এর বর্গ করি, 2 স্কয়ার সমান সমান কত? 4, 3 স্কয়ার সমান সমান কত? 9, 4 স্কয়ার সমান সমান 16, 5 স্কয়ার সমান সমান 25। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার আসো পূর্ণ সংখ্যা, খুব গুরুত্বপূর্ণ টপিক। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। যেমন ধরো এখানে আমি एग्जांपल দিছি, তালিকা পদ্ধতিতে এটা এভাবে থাকে -2, -1, 0, 1, 2, 3। তাহলে এটা দেখে বলতে হবে। তোমার সংজ্ঞাটা যদি তুমি জানো পূর্ণ সংখ্যা কাকে বলে তাহলে তুমি এটা অ্যানসার করতে পারো ইজিলি। যদি তুমি না জানো তুমি বলবা যে ধনাত্মক, ঋণাত্মক, অঋণাত্মক সংখ্যা বলো, কিন্তু না, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আবার অনেক সময় দেখা গেছে তোমার -2, -1, 1, 2, 3 এভাবে দেওয়া থাকতে পারে, শূন্যটা নাই। এবার তুমি লিখবা কি? শূন্য ছাড়া ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাকে বলা হয় কি সংখ্যা বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা বলা হবে শূন্য ছাড়া
অঋণাত্মক সংখ্যা বা পূর্ণ সংখ্যা। এবার আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো আমরা জানি যেসব সংখ্যা ভাগ যায় না এক ব্যতীত, যেমন 2, 3, 5, 7, 2, 3, 5, 7, 11 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাটা আমরা জানি 2, 4, 5, ঠিক আছে। ঋণাত্মক সংখ্যা হচ্ছে যেগুলোর আগে মাইনাস থাকবে, যেমন -3, -1, -2। একটা জিনিস খেয়াল রাখবা, সেটের কোনো ক্রম নেই, তুমি এলোমেলো ভাবেও থাকতে পারে সেটের সদস্যগুলো এলোমেলো ভাবে থাকতে পারে, যেমন 1 এর পরে থাকতে পারে 5, 5 এর পরে থাকতে পারে 2, 3, এটা এলোমেলো ভাবেও থাকতে পারে, এটা ক্রম না, ক্রম অনুসারে বসানো। এলোমেলো থাকলেও এটা একটা সেট তৈরি হবে, ঠিক আছে। এবার আসো গুণনীয়ক, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় গুণনীয়ক। এবার তুমি আমি যদি বলি যে 12 গুণনীয়ক, 12 গুণনীয়ক কাকে বলে? 12 গুণনীয়ক এবং গুণিতক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা ছাত্রছাত্রীরা বলে ফেলে, ঠিক আছে। গুণনীয়ক হচ্ছে একটা সংখ্যাকে যতবার ভাগ করা যায়, একটা সংখ্যাকে যতবার ভাগ করা যায়। যেমন 12 সংখ্যাটাকে যদি আমি 12 সংখ্যাটা কি কি সংখ্যা দিয়ে ভাগ যায়? 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 3 দেওয়া যায়, 6 দুগুণে 12, 3 4 12, আবার 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, ঠিক আছে। 6 দুগুণে 12, আর 12 কে 12 দ্বারা কি করা যায়? ভাগ করা যায়। এখন তুমি এটা যদি তালিকা পদ্ধতি দেওয়া থাকে যে 1, 2, 3, 4, 6, 12, এটা কি স্বাভাবিক সংখ্যা না যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, কিভাবে বুঝবো? সবসময় খেয়াল রাখবা, এই সেটের শেষ যে উপাদানটা দেওয়া থাকে, শেষে এটার অ্যান্সারটা দেওয়া থাকে, যে যেমন ধরো এই 12টা তুমি ধরবা, বা এখানে যে সংখ্যাটা সবচেয়ে বড় আছে, দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 12 কে তুমি ধরবা, ঠিক আছে। 12 কে ধরবা, প্রথমে তুমি 1 দিয়ে ট্রাই করবা, 1 দিয়ে 12 ভাগ যায়, হ্যাঁ 1 দিয়ে 12 ভাগ যায়, 2 দিয়ে 12 কে ভাগ যায়, হ্যাঁ 12 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 12 3 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায় 12, হ্যাঁ ভাগ যায়, 6 দিয়ে কি 12 কে ভাগ যায়? অবশ্যই ভাগ যায়। 12 কে 12 দিয়েও ভাগ যায়, তার মানে বোঝা গেল এটা 12 এর গুণনীয়ক। এভাবে অনেক রকম ভাবে থাকতে পারে, যেমন 36 এর গুণনীয়ক বলা থাকে, 36 এর গুণনীয়ক বের করো। তুমি সর্বপ্রথম ধরো 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, ঠিক আছে, 3 দেওয়া যায়, 4 দেওয়া যায়, 4 নং 36, তারপরে তোমার 6 দেওয়া যায়, 8 দেওয়া যায় না, 7 দেওয়া যায় না, 9 দেওয়া যায়, 4 নং 36, তারপরে 10 দেওয়া যায় না, 11 দেওয়া যায় না, 12 দেওয়া যায়, 12 দুগুণে 24, 3 12 36, তারপরে দেখো 18 দেওয়া যায়, 18 দুগুণে 36, ঠিক আছে। এইভাবে তুমি সংজ্ঞাটা খেয়াল রাখবা যে 36 গুণনীয়কটা কি? গুণনীয়কটা হচ্ছে একটা সংখ্যাকে যতবার ভাগ করা যায়, ঠিক আছে। এবার আসো এটা তালিকা পদ্ধতি এভাবে